জাজমেন্ট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে। নির্বাচন কমিশনে যাওয়ার সময় আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের সামনে 2-3 হাজার ছাত্র দলের নেতাকর্মী এক ধরনের মব সৃষ্টি করে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে, যেদিন একেবারে আপিল শুনানির শেষ দিন, ওনারা সাস্টের ইস্যু বলতেছে, কিন্তু সাস্টের ইস্যু তো আজকে শুরু হয় না, এটা চলতেছে অনেক দিন আগে থেকে, 2-3 সপ্তাহ ধরে চলতেছে। আজকের মতো গুরুত্বপূর্ণ দিন, আপিল শুনানির শেষ দিনে তারা ওইখানে এক ধরনের মব তৈরি করে রেখেছেন, বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেশার তারা তৈরি করে রেখেছেন। তারপরে আমরা কি দেখলাম, শুনানির একটা পর্যায় শেষ হওয়ার পরে এবং রায় দেওয়ার পূর্ব মুহূর্তে যখন আপনি বিচারকের কাছে কোনো বিচার চাইতে যাই, তখন আমাদের মনে করেন যে আর্গুমেন্ট শেষ, রায় দেওয়ার পূর্ব মুহূর্তে বিচারক যদি পাশের রুমে গিয়ে অপরাধীর সাথে বা অপরাধীর লয়ারের সাথে কিংবা অপরাধীর পক্ষের যারা আছে তাদের সাথে বসে এসে রায়টা দেয়, সেই রায়টা কোনোভাবেই একটা নিরপেক্ষ রায় হওয়ার সুযোগ নেই। আমরা খুবই শঙ্কার সাথে দেখলাম এটা, সেখানে একদম চাক্ষুষ দেখলাম যে মিটিংয়ের মাঝখান থেকে শুনানি একটা পর্যায়ে শেষ হওয়ার পরে তারা বললেন যে তারা 15 মিনিট নেবেন, তারা ডিসকাশন করে এসে তারপরে রায়টা দিবেন। সেই 15 মিনিট তো দেড় ঘন্টা হলো 15 মিনিট থেকে, এবং সেই 1.5 ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সেই 1.5 ঘন্টার মধ্যে তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান সহ 5 সদস্যের একটা প্রতিনিধি দলের সাথে বৈঠক করলেন। 1.5 ঘন্টা পরে তারা এসে রায় দিলেন, এবং সেখানে একজন একেবারেই পার্টি ছিলেন যে শুনানিতে বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে জনাব রুহুল কুদ্দুস কাজল, তিনি সেখানে পার্টি ছিলেন, তিনি আর্গুমেন্ট করেছেন। এবং যখন সেই বৈঠক হলো ইসির সাথে বিএনপির, সেই বৈঠকেও তিনি গিয়ে বসলেন। সরাসরি পার্টির সাথে আপনি বসে বৈঠকের পরে এসে যখন রায় দিচ্ছেন, এই রায়টা আমরা সম্পূর্ণরূপে মনে করি যে এক ধরনের ফেব্রিকেটেড শুনানির রায় দেওয়া হয়েছে, এবং একপাক্ষিক যে হয়েছে সেটার প্রতিফলন আমরা রায়েও দেখতে পেয়েছি। একেবারে রাইট সোয়াপ করার মতো অলমোস্ট প্রত্যেকটাকে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপিদেরকে সেখানে ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আজকে এবং গতকালকে এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যেই কনফিডেন্স রাজনৈতিক দল, দেশের জনগণ এবং সবার কাছে থাকার কথা ছিল বা অর্জন করার কথা ছিল, সেটা হারিয়েছে। এবং এর বাইরে আমরা আরও দেখেছি যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার তিনি স্পষ্টভাবে একজন প্রার্থী যার বিরুদ্ধে আপিল শুনানি হচ্ছিল তার পক্ষে তিনি বলছেন যে তিনি তো বাধ্য হয়ে দেশের বাইরে ছিলেন, তিনি বিদেশি নাগরিকত্ব বাধ্য হয়ে নিয়েছেন। তা আমি পার্সোনালি জানি যে খুব ইমোশনাল একটা স্টেটমেন্ট উনি মেক করেছেন, যেটার বিষয়ে এখনও রায়টা আসে নাই। এটার শুধু এই একটা ইস্যুই আজকে রাতে অথবা আগামীকালকে রায় আসার কথা, সেটা হচ্ছে কুমিল্লা 3 সংসদীয় আসনের বিষয়ে। কিন্তু রায় দেওয়ার আগেই তিনি ইমোশনালি বলে দিচ্ছেন যে আসলে ওই লোকটা আসলে ল পয়েন্টে না পেলেও বায়াসলি ইমোশনাল পয়েন্টে পাওয়ার যোগ্য। যদি এরকমভাবে আমাদের নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারবে না। এবং আজকের মতো একটা দিনে কোনোভাবেই যখন আমরা দেখি বাইরে মব সৃষ্টি করা হয়, ভিতরে রায়ের পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট দলের সাথে বৈঠক হয়, বৈঠকের পরে এসে রায় হয়, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এটা একটা ফেব্রিকেটেড শুনানি আজকে হয়েছে। এবং এখানে অনেকগুলো বিতর্কিত প্রার্থীকে এবং সংবিধান লঙ্ঘন করে, আরপিও লঙ্ঘন করে এবং বাংলাদেশের প্রচলিত আরও কয়েকটি আইন লঙ্ঘন করে প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হয়েছে। আমরা যদি ঋণ খেলাপির বিষয়ে আসি, চট্টগ্রামের একজন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী, তিনি 1700 কোটি টাকা ঋণ গ্রহীতা বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশের, এবং 1200 কোটি টাকার ঋণ খেলাপি। 1200 কোটি টাকার ঋণ খেলাপি একজন ব্যক্তি 5টা ব্যাংকে বোধহয় 5টা ব্যাংকে, তাকে প্রথমে একজন নির্বাচন কমিশনার বললেন যে তাকে তো এটা দেওয়া উচিত না, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না, সব কিছু ওয়াজ লিডিং টুয়ার্ডস যে তার প্রার্থিতা অবৈধ হবে, বাতিল হবে। হঠাৎ করে পাশে একটু কথা বলে তিনি বললেন যে এটা অ্যাকসেপ্টেড, মানে হঠাৎ করে আউট অফ নো হয় এটা অ্যাকসেপ্টেড। এবং ওনারা
যদিও বাংলাদেশের প্রচলিত ঋণখেলাপি আইন অনুযায়ী গ্যারান্টার ইজ অলসো হচ্ছে ঋণখেলাপি, কিন্তু ওনারা ইন্টারপ্রিটেশন করলেন যে গ্যারান্টর হিসেবে তাকে সেখানে দায় মুক্তি দেওয়া হলো। এবং আমরা দেখলাম যে ওনারা ওইখানে বসে আইনের ইন্টারপ্রিটেশন করছেন, ওনারা ওইখানে বসে সংবিধানের ইন্টারপ্রিটেশন করছেন, যেটার কোনোটার ইখতিয়ার ওনাদের নেই। এবং আমরা অবশ্যই এই বিষয়গুলোতে ভবিষ্যতে আমাদের আইনি লড়াই চালিয়ে যাব। এবং আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে এই নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না। এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। যেহেতু রাইট অ্যাওয়ে ওইখান থেকে এসে আপনাদের সাথে কথা বলছি, সে কারণে কোনো সিদ্ধান্ত এখন আমি দিব না। আমরা আমাদের পার্টির রাজনৈতিক পর্ষদে বসে সিদ্ধান্ত গ্রহণ করব এই বিষয়ে। তবে আমরা এই বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব এবং অপরাপর যেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং আমাদের ঐক্য আছে, নির্বাচনী ঐক্য আছে 10 দলীয়, আমরা সকল পরিসরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে পরবর্তী যেই সিদ্ধান্ত সেটা আমরা জানাবো। এবং আমাদের পক্ষ থেকে আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে আমরা যেটা গতকালও বলেছিলাম, আমরা রাজপথে নামারও প্রস্তুতি গ্রহণ করব। একই সাথে আমাদের আইনি লড়াই, রাজপথের লড়াই এবং আমাদের যে স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আমাদের কনসালটেশন চলমান থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা মনে করি আজকে আমরা এর আগেও পদত্যাগ দাবি করা হয়েছিল এনসিপির পক্ষ থেকে। তবে আজকে এবং এই পুরো প্রক্রিয়াটা যেভাবে সম্পন্ন হয়েছে, যেভাবে আইন এবং সংবিধান বহির্ভূতভাবে, আরপিও বহির্ভূতভাবে প্রার্থীদেরকে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদেরকে যেভাবে বৈধতা দেওয়া হয়েছে, তারপরে আমরা মনে করি যে নির্বাচন কমিশন তার প্রতি যেই কনফিডেন্স সেটা হারিয়েছে। এবং এর বাইরে আরেকটা বিষয় আমি বলতে চাই যে এখনও আমরা অনেক প্রার্থীর এই বিষয়গুলো তো আসলে গোপন থাকে, অনেকেরই দ্বৈত নাগরিকত্ব থাকে কিন্তু সেটা গোপন থাকে, সেটা বের হওয়া একটা ব্যাপার। তা আমরা এখনও অনেক প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পাচ্ছি। যেমন ঢাকা 11 আসনে সাবেক কমিশনার এম এ কাইয়ুম, ওনার দ্বৈত নাগরিকত্বের প্রমাণ আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্নভাবে দেখতে পেলাম। এবং সিরাজগঞ্জ 6 আসনেও আমরা দেখতে পেয়েছি এবং আরও কয়েকটা আসনে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা মনে করি যে নির্বাচন কমিশনের এটা দায়িত্ব যে যিনি নির্বাচন করছেন তিনি দেশের নাগরিক কিনা, অথবা যে প্রার্থী দ্বৈত নাগরিকত্বের অভিযোগে অভিযুক্ত তার দায়িত্ব এটা প্রমাণ করা যে তিনি বাংলাদেশের নাগরিক, এককভাবে বাংলাদেশের নাগরিক কিনা। অথচ আমরা দেখলাম যে অভিযোগ করছে তাকে বলা হচ্ছে আপনি এসব প্রমাণ করেন যে সে নাগরিক কিনা। এটা অত্যন্ত এক ধরনের নন প্রফেশনাল এবং এক ধরনের আমরা আজকে একটা প্রবণতা দেখেছি নির্বাচন কমিশনারদের মধ্যে যে তারাই যেন দ্বৈত নাগরিকদের, ঋণখেলাপিদের কোনো না কোনো উপায়ে পার করে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এই যে আমাদের মুসা ভাই একটু আগেই বললেন যে একজন কমিশনার সেই এফিডেভিটটার ভাষা কী হবে, কীভাবে লিখতে হবে, এটা সহযোগিতা করছেন, এটা ওনার কাজ না। আমরা দেখেছি যে সাংবিধানিক যে আইন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখকৃত একটি বিষয়কে 300 টাকার এফিডেভিট দিয়ে তারা জাস্টিফাই করছেন এবং ইন্টারপ্রেট করছেন। এটা বাংলাদেশের আইনের জন্য, আইনের শাসনের জন্য, সংবিধানের জন্য এবং নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য একটা ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে এবং শঙ্কাপূর্ণ বিষয় হিসেবে আমরা আইডেন্টিফাই করেছি। এবং সামনের দিনে আমি যেটা বললাম আমাদের কর্মসূচি আমরা আপনাদেরকে জানাবো। তবে আমরা আইনি লড়াই চালিয়ে যাব। আগামীকালকে থেকে এটার প্রক্রিয়া আপনারা দেখতে পাবেন। এটা কি শুধুমাত্র বিএনপির ক্ষেত্রে হচ্ছে নাকি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও ঠিক নির্বাচন কমিশন একই কাজটি করছে? আমরা আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই যে এই একই বিষয়ে গত এই শুনানি চলাকালে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই জানুয়ারি মাসের জামাতের 2 জন প্রার্থী, জামাতে ইসলামের 3 জন প্রার্থীর বিষয়ে অলরেডি আমাদের কাছে ডকুমেন্টটা আছে যে 5 জন নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত একটা ডকুমেন্ট। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি আপনার যেই অ্যাপ্লিকেশন যেটা জমা দিতে হয় নাগরিকত্ব সাবমিট করার জন্য যে কোনো দেশের, অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন কিন্তু পুরো প্রক্রিয়াটি শেষ হয়নি বিধায় আপনার প্রার্থিতার বৈধতা দেওয়া যাচ্ছে না। এবং এটা একটা সাইন ডকুমেন্টটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি যে 5 জন নির্বাচন কমিশনার সেটা স্বাক্ষর করেছেন। এখন যখন দেখা গেল যে বিএনপির আরও 15-20 জনের মতো প্রার্থী এই একই নিয়মে যদি কন্টিনিউ করা হয় তাহলে ফেসে যাচ্ছে,
ওনারা যেই রায়টা ওনারা দিয়েছিলেন স্বাক্ষরিত, সেটা আইন বহির্ভূতভাবে আবার রিকল করছেন। এটা রিকল করার কোনো এখতিয়ার বাংলাদেশের কোনো আইনে নির্বাচন কমিশনের নেই, এটা রিভিউ করার এখতিয়ার তাদের নেই যখন তারা স্বাক্ষরিতভাবে একটা শুনানির রায় দিয়ে দেন। তো তারা এই যে এত বড় পরিমাণের প্রার্থিতা বাতিল হয়ে যাচ্ছে, এটাকে বাঁচানোর জন্য পূর্ববর্তীতে দেওয়া রায়কে পরিবর্তন করছেন আইন বহির্ভূতভাবে। তো পুরো প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ, পুরো প্রক্রিয়াটাই তাদের জন্য সেলফ কন্ট্রাডিক্টরি। আমি আপনাকে আজকে একটা কথা বললাম এবং সাইন ডকুমেন্ট, আমি আগামীকালকে বললাম যে না এটা না, আমি আরেকটা আবার নতুন করে এটা রিভিউ করছি। এটা কোনোভাবেই, এটা কমন সেন্সেই এটা জাস্টিফাই হয় না এবং বাংলাদেশের আইনও এটাকে কোনোভাবেই জাস্টিফাই করে না। সেই জায়গা থেকে আমরা মনে করি পুরোটা বিষয় পরিকল্পিত। এবং আজকে আপনারা যেই নাটকটা দেখেছেন যে বাইরে মিছিল, ভেতরে তারা বসে আছেন এবং একজন একই সাথে আর্গুমেন্ট করছেন, আবার সিইসির সাথে বৈঠকে যাচ্ছেন, বৈঠকের পরে রায় আসছে, এই পুরোটা প্রক্রিয়াটা একটা নাটক মঞ্চায়িত হয়েছে। এটা এক ধরনের বলিউডের মতো সিচুয়েশন সেখানে ক্রিয়েট করা হয়েছে এবং এর মধ্য দিয়ে তারা যেই প্রিজাডিস নিয়ে এসেছিলেন, তারা আগে থেকেই যেটা সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন সেটাই বাস্তবায়ন করেছেন। তাদেরকেই, সেই লোকগুলোকেই তারা ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের অভিযুক্ত এবং প্রমাণিত লোকগুলোকে তারা নির্বাচন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনি গতকালকে আপনারা বলছিলেন যে মূলত নির্বাচন কমিশন পুনর্গঠন করে হলেও ইলেকশন দেরিতে হলেও আপনারা সেই দাবি করেন। আজকে বললেন নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আপনারা এনসিপি অংশ নিতে না সেটা নিয়ে সংশয় আছে। এনসিপির সামনে কোন পথে হবে, পুনর্গঠন নাকি নির্বাচনে অংশ নেবে কি নেবে? আমরা এই পরিস্থিতিতে আমাদের যে রাজনৈতিক পর্ষদ আছে সেখানে আমরা বলবো জরুরি ভিত্তিতে, এবং আমরা আগামীকালকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও দেখা করছি। এবং আমরা যেটা বললাম যে আমাদের আরও অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন, আমাদের জোট শরিকরা আছেন, আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যারা সহযোগীরা ছিলেন, আমাদের যেই জুলাই গণঅভ্যুত্থানের যেই সহযোগী রাজনৈতিক সংগঠন যারা আছেন, আমরা সবার সাথে আলোচনার ভিত্তিতে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরকে জানাবো। তবে এই সংশয়টা আজকে আরও স্পষ্ট হয়েছে। আমরা অবশ্যই এই পরিস্থিতি যদি চলতে থাকে, আমরা সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের সাথে প্রয়োজন আমরা আবারও কথা বলবো। এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটা শঙ্কা তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি এবং আরও স্টেক হোল্ডারদের এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো কিনা, সেটা পুনর্বিবেচনার পরিস্থিতি আসতে পারে। তবে আমরা চাই নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক এবং আমরা যথাযথভাবে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং বাংলাদেশে যেই বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণ সেটা যেন সঠিকভাবে শেষ হয়, সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি এবং সেটা আদায়ই আমাদের মূল উদ্দেশ্য।